নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স SEC 2 পেপারের সাজেশন। যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবছর অর্থাৎ 2025 সালে ফাইনাল এক্সাম দেবে আন্ডার CCF বা NEP, তাদের জন্য আজকে আমি দিয়ে দেবো SEC 2 পেপারের সাজেশন। এই পেপারে রয়েছে ব্যবহারিক বাংলা 1। তোমাদের DSC CC-টা দিয়েছি, আজকের SEC-টা দিয়ে দেবো পুরোপুরি, মানে 15-5 সবগুলো দিয়ে দেবো। আর এই পেপারে যারা নোটস সংগ্রহ করতে চাও বা অনার্সের যে দুটো পেপার রয়েছে, অনার্সের পেপারগুলো যারা নোটস সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। যারা 80 থেকে 85% মার্কস পেতে চাও অবশ্যই নোটস সংগ্রহ করবে বা অনলাইন ক্লাসে যুক্ত হয়ে যাবে। আমি যেগুলো দেবো, যে প্রশ্নগুলো দেবো, শুধুমাত্র সেগুলোই ফলো করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পাবে, এটা নিশ্চিত থাকো। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই ফলো করবে, কেউ মিস করবে না। 100% জেনুইন কমন। আর এই পেপারের সাজেশন দেওয়া হয়ে গেলে আমি শর্ট কোশ্চেনের একটা ভিডিও দিয়ে দেবো। তোমাদের DSC CC 2টা দিয়েছি, এই SEC পেপারটা দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। যেগুলো দেবো যেমন ভাবে বলবো অবশ্যই ফলো করবে, তাহলে ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্টের জন্য আমি মনে করি প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস এন্ড ফার্স্ট চয়েস। টার্গেট রাখো। আমি সবসময় দেখো আমার প্রত্যেকটা ভিডিওতে দুটো জিনিস আমি সবসময় জোর দিই। এক হচ্ছে টেক্সটের বিকল্প কিছু হয় না, যদিও তোমাদের এই সেমিস্টারে টেক্সট নেই, কিন্তু পরবর্তী সেমিস্টার থেকে টেক্সট যুক্ত হবে। এক হচ্ছে টেক্সট, আর দ্বিতীয়ত হচ্ছে শর্ট কোশ্চেন আর টেক্সট, এই দুটো বিষয়ের উপর যদি জোর দাও তাহলে দেখবে 80 থেকে 85%। আর 80%টা সবসময় টার্গেট রাখতে হবে। মার্কসের টার্গেট আমার কাছে সবসময় 80% মার্কস না পেলে তাহলে কিন্তু কিছুই হবে না। কারণ দেখো, আমার যদি একটা টার্গেট থাকে যে আমি 80% মার্কসের দিকে যাব, তাহলে কিন্তু আমি 70 হোক 75% যাই হোক হয়ে যাবে, মোটামুটি অসুবিধা নেই। কিন্তু যদি আমি 60%কে টার্গেট করি বা 70কে, তাহলে দেখবে তার কাছে যাবে। সবসময় কি করতে হবে, আমাদের উচ্চাকাঙ্ক্ষা থাকতে হবে। একটা উচ্চ আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই সাকসেস হবে। তাহলে আমি 3টে মডিউল থেকে দিয়ে দিচ্ছি, এগুলো সংগ্রহ করো, খাতায় লিখে নাও, নিয়ে পড়াশোনা করবে। তাই লিখে নাও ব্যবহারিক বাংলা 1 থেকে, মডিউল 1 থেকে 15 নম্বর জন্য লিখে নাও চিঠির প্রকারভেদ, ব্যক্তিগত, সামাজিক, ব্যবহারিক, বাণিজ্যিক চিঠিপত্রের বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। মানে এটা চিঠির শ্রেণীবিভাগগুলো রয়েছে, চিঠির বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ এগুলো করছো। এবারে একটা মেনশন করে দিতে পারো, এই যে চিঠিগুলো রয়েছে, ব্যক্তিগত চিঠি, সামাজিক চিঠি, ব্যবহারিক চিঠি এগুলো রয়েছে, এগুলো থেকে মেনশন করে দিতে পারে যে এই চিঠি সম্পর্কে আলোচনা করতে হবে। প্র্যাকটিস করতে খুব সহজ, মনে করি এই পেপারে তোমরা অনেক নাম্বার পাবে। দ্বিতীয়ত হচ্ছে আবৃত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, আবৃত্তিকারের কি কি গুণ থাকা দরকার, আবৃত্তিতে নাটকীয় স্বর সংক্ষেপণ কতটা জরুরি, আবৃত্তিকারকে কোন বিষয়ে সতর্ক থাকতে হয়, আবৃত্তিকার ত্রুটি। রিপিট, আবৃত্তির সংজ্ঞা দাও, আবৃত্তির বৈশিষ্ট্য, আবৃত্তিকারের কি কি গুণ থাকা দরকার, আবৃত্তিতে নাটকীয় স্বরক্ষেপণ কতটা জরুরি, আবৃত্তিকারকে কোন বিষয়ে সতর্ক থাকতে হয়, ত্রুটি। আবৃত্তি থেকে 15-5 এক তো হবে, 15-5 কোশ্চেন হবেই হবে। আবৃত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, ত্রুটি সমস্ত কিছু খুব ভালো করে মুখস্থ করো। আমি লাস্ট মিনিট ফাইনাল সেশন যখন দেবো তখন দেখবে এগুলো আসবে। পরের প্রশ্ন হচ্ছে ডায়েরি বলতে কি বোঝো, ডায়েরির বৈশিষ্ট্য, সার্থক ডায়েরির উদাহরণ দাও। একটা সার্থক ডায়েরির উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে। ডায়েরি কখন সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে, ডায়েরি ও জার্নালের মধ্যে পার্থক্য। ডায়েরি কখন সাহিত্য পদবাচ্য হয়ে ওঠে, ডায়েরি ও জার্নালের মধ্যে পার্থক্য আলোচনা করো। হয়ে গেল মডিউল 1 থেকে এগুলো 15 নাম্বার। আর 5-5 জন্য খুব বেশি যাওয়ার দরকার নেই, আমি দেবো হয়তো কোশ্চেন অনেক, কারণ কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তো আমি কোশ্চেনগুলো বলবো, এগুলো ফলো করবে। নোটস 1 পেজ 1.5 পেজের মধ্যে হয়ে যাবে, বেশি লিখবার দরকার নেই। আর সহজ পেপার এগুলো এই চিঠিপত্র থেকে বা ডায়েরি থেকে, এগুলো খুবই সহজ, তাই 1-2বার করে পড়লে মুখস্থ হয়ে যাবে। কোশ্চেনগুলো লিখে নাও, বুঝতে পারবে। দিনপঞ্জি বা ডায়েরি লেখার শর্ত, দিনপঞ্জি বা ডায়েরি লেখার শর্ত, কবিতা চর্চার ক্ষেত্রে বাচনভঙ্গি বা স্পিচ, কবিতা চর্চার ক্ষেত্রে বাচনভঙ্গির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে আবৃত্তির উপাদান, আবৃত্তির উপাদানগুলো কি কি, আবহ সঙ্গীত কতটা অপরিহার্য, আবহ সঙ্গীত কতটা অপরিহার্য। কিছু তোমাদের পত্র করতে দেবে, যে একটা ব্যবহারিক চিঠির সম্পর্কে লেখো, বা ব্যবহারিক চিঠি কিভাবে লিখতে হয়, কি কি নিয়ম কানুন রয়েছে এগুলো দেবে। বা একটা অফিসিয়ালি চিঠি, একটা ধরো কলেজে তুমি দরখাস্ত করবে, আর কলেজে একটা প্রিন্সিপালের চিঠি লিখবে, সেটা কিভাবে লিখবে, বা মুখ্যমন্ত্রীকে স্কলারশিপ পাচ্ছ না তার জন্য চিঠি লিখবে,
এরকম ভাবে একটা চিঠি করতে দিতে পারে। এবার পত্র থেকে তোমরা কিছু করে নিবে নিয়ম, শর্ত, গুরুত্ব, প্রয়োজনীয়তা, মানে পত্রের নিয়ম, গুরুত্ব, শর্ত, প্রয়োজনীয়তা এগুলো। ব্যক্তিগত পত্র ও প্রাতিষ্ঠানিক পত্রের পার্থক্য। ব্যক্তিগত পত্র ও প্রাতিষ্ঠানিক পত্র বা চিঠির পার্থক্য। আবৃত্তির ক্ষেত্রে কণ্ঠস্বরের ভূমিকা। আবৃত্তির ক্ষেত্রে আমি যে আবৃত্তি করব, কবিতা আবৃত্তি করব, সেই কণ্ঠস্বরের একটা ভূমিকা অবশ্যই দরকার। কয়েকজন আবৃত্তিকারের নাম এটা দিতে পারে, এটা শর্ট কোশ্চেনেই আসবে। ব্যক্তিগত পত্রের কি কি আঙ্গিক থাকা দরকার, মানে ব্যক্তিগত পত্রের যে বৈশিষ্ট্যগুলো আর কি। কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য। কবিতা পাঠ ও আবৃত্তির মধ্যে পার্থক্য। একটা কবিতা আমি পাঠ করছি আর একটা আবৃত্তি করছি, এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে? যদি থাকে তাহলে সেই সম্পর্কে আলোচনা করতে হবে। আচ্ছা, দিনপঞ্জি ডায়েরি লেখার কারণ। আমি আগে বলেছি দিনপঞ্জি লেখার শর্ত, বৈশিষ্ট্য এগুলো। এর নিয়ম কি কি, দিনপঞ্জি লিখতে গেলে কি কি নিয়ম রয়েছে, আর উপযোগিতা। পরের প্রশ্ন লেখো, সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন। সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা, সুস্পষ্ট উচ্চারণ করতে হলে কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন সেটা। তাহলে মডিউল 1 থেকে 15.5 হয়ে গেল। মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য লিখে নেবে গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতিগুলি আলোচনা করো। গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতিগুলি আলোচনা করো। কিভাবে গ্রন্থ সমালোচনা করতে হয় সে সম্পর্কে আলোচনা করো। যে কোনো একটি গ্রন্থের সমালোচনা, একটা গ্রন্থ ধরো, একটা গ্রন্থ দিয়ে দিলে বা তোমার পছন্দের একটা যে কোনো একটা গ্রন্থ উদাহরণ দাও সমালোচনা সাহিত্য থেকে, সেই সম্পর্কে আলোচনা করতে দিতে পারে। ঠিক আছে, সমালোচনা সম্পর্কে লিখতে হবে। পরের প্রশ্ন হচ্ছে কন্টেন্ট বলতে কি বোঝো। মানে আমাদের এখন বর্তমান সময় হচ্ছে সোশ্যাল মিডিয়া নির্ভর, এবং সোশ্যাল মিডিয়াতে অনেকে সেটাকে প্রফেশনালি নিচ্ছে, সেইগুলো কিন্তু আমাদের ফলো করতে হবে। কি কি রুলস রয়েছে, আমি ধরো ইউটিউবার হব, ব্লগার হব, বা আমি কন্টেন্ট ক্রিয়েটার যেটাকে বলে কন্টেন্ট ক্রিয়েটার হবে, সেগুলো কি কি রুলস নিয়ম কানুন রয়েছে সেগুলো মোটামুটি মেনে চলতে হবে। সেগুলো তোমরা শিখে যাবে টেকনিক্যালি এবং থিওরিক্যালি। কন্টেন্ট বলতে কি বোঝো, কন্টেন্টের প্রকারভেদ, কন্টেন্ট লেখার নিয়মগুলি আলোচনা করো। কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব। কন্টেন্ট রাইটিং এর গুরুত্ব, কোনো একটি বিষয় বা প্রোডাক্টকে নিয়ে কন্টেন্ট রচনা করতে হবে। যে কোনো একটা প্রোডাক্ট, ধরো একটা গাড়ি একটা লঞ্চ করবে, সে সম্পর্কে একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, তার একটা কন্টেন্ট হতে পারে। বা সেটা নিয়ে তুমি একটা ভিডিও করবে, কোনো যেমন দেখবে আমাদের ইউটিউবগুলোতে, ধরো যারা টেকনিক্যালি যে চ্যানেলগুলো, তারা সমস্ত মানে বাজারে যে সমস্ত মোবাইল লঞ্চ করলো, ধরো 10,000 থেকে 15,000 টাকার মধ্যে এই মোবাইল লঞ্চ করেছে, এবার তাদের ফিচার্সগুলো সমস্ত কিছু তারা বর্ণনা করে। দেখবে সেই রকম কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করলে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হবে। এরকম একটা কন্টেন্ট তোমাদের করতে দিতে পারে। হলো, তাহলে কন্টেন্ট থেকে মোটামুটি ডিটেলস করে নেবে। 5 নাম্বার জন্য করবে কন্টেন্ট রাইটিং এর কয়েকটি দিক বা বিভাজন। কন্টেন্ট রাইটিং এর কয়েকটি দিক বা বিভাজন। কন্টেন্ট রাইটিং এর কাজের ক্ষেত্রগুলি আলোচনা করো। কন্টেন্ট রাইটিং এর কাজের ক্ষেত্রগুলি আলোচনা করো। কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ এবং যোগ্যতা। কন্টেন্ট রাইটিং এর ভবিষ্যৎ এবং যোগ্যতা। তারপরে লিখে নাও গ্রন্থ সমালোচনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। গ্রন্থ সমালোচনার গুরুত্ব বা প্রয়োজনীয়তা, শর্ত, বৈশিষ্ট্য এগুলো করবে। কন্টেন্ট রাইটারের কাজ। কন্টেন্ট রাইটারের কাজ কি, এর কৌশল, যোগ্যতা। কন্টেন্ট রাইটারের কাজ কি, এর কৌশল এবং যোগ্যতা। তাহলে মডিউল 2 15.5 হয়ে গেল। এবার যে মডিউল 3, এটা তো আরো সহজ। এখান থেকে লিখে নাও অনুবাদের ক্ষেত্রে অনুবাদকের কোন কোন বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়। অনুবাদের ক্ষেত্রে অনুবাদকে, মানে আমি অনুবাদ করছি একটা ভাষা থেকে ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ করছি, বা বাংলা থেকে ইংরেজিতে লিখছি, যে কোনো ভাষা থেকে, একটা ভাষা থেকে অন্য ভাষায় লেখাটাই হচ্ছে অনুবাদ। আর যিনি লিখছেন বা যিনি করছেন তিনি হচ্ছে অনুবাদক। তাহলে অনুবাদের ক্ষেত্রে অনুবাদকের কোন কোন বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়। অনুবাদ কর্মের সমস্যাগুলি নির্ধারণ করো। অনুবাদ কর্মের সমস্যাগুলো। আরেকটা তোমাদের করতে দেবে ইংলিশ টু বেঙ্গলি, মানে ইংলিশে একটা প্যাসেজ তুলে দেবে, 6-7টা লাইন মোটামুটি তুলে দেবে, সেটা বাংলায় করতে হবে। আমাদের অনুবাদের মধ্যে ইংরাজি পড়বে, অন্য ভাষা পড়বে না, কারণ আরবি ফার্সি পড়লে আমরা লিখতে পারবো না। সার্থক অনুবাদের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনা করো। সার্থক অনুবাদের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা শর্ত বা নিয়মগুলো। প্রাচীন বাংলা সাহিত্যের অনুবাদের উদ্ভবের মূল কারণ। প্রাচীন বাংলা সাহিত্যের অনুবাদের উদ্ভবের মূল কারণগুলো আলোচনা করো। প্রাচীন বাংলা সাহিত্যে যে অনুবাদের উদ্ভব হয়েছিল সে সম্পর্কে আলোচনা। 5 নম্বর জন্য লিখবে অনুবাদের শ্রেণীবিভাগ, অনুবাদের বৈশিষ্ট্য, অনুবাদকের কোন কোন বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন। অনুবাদকের কোন কোন বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া প্রয়োজন। বঙ্গানুবাদের রীতি বা নিয়ম। বঙ্গানুবাদ করতে গেলে কি কি রীতি বা নিয়ম রয়েছে সেগুলো। আর ভাবানুবাদের পদ্ধতি, প্রয়োজনীয়তা। ভাবানুবাদের বা বঙ্গানুবাদের সেই আর কি, ভাবানুবাদ মানে হুবহু তো আর বঙ্গানুবাদ করা হয় না, ওটা ভাবানুবাদটাকেই করতে হয় নিয়ম, সেই ভাবানুবাদের পদ্ধতি ও প্রয়োজনীয়তা। তাহলে এইগুলো তোমাদের SEC 2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 1 এর
ফুল সাজেশন, যেগুলো দিলাম সেগুলো করো। আরো একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, স্টার মেরে দেবো, সেগুলো তো অবশ্যই ফলো করবে। এইগুলো করো, বড় কোশ্চেনগুলো যেগুলো দিলাম সেগুলো আগে মুখস্থ করো, ওর মধ্যে শর্ট কোশ্চেন হয়ে যাবে। তাই যা দিলাম, যদি 80 থেকে 85% মার্কস পেতে চাও অবশ্যই এইগুলোকে ফলো করবে। 5 নিয়ে চিন্তা নেই, হয়তো মনে হতে পারে একটা বেশি দেওয়া হয়েছে, কিন্তু একদম নয়। 1 থেকে 1.5 পেজের মতো করে লিখলে হয়ে যাবে, 1-2 বার পড়লে খুব সহজ পেপারটা, 1-2 বার পড়লে মোটামুটি মুখস্থ হয়ে যাবে। তাই চিন্তা করার কিছু নেই, যা দিলাম সেগুলো করো, বাইরে আর কেউ যাবে না। আর যদি নোট সংগ্রহ করতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।